দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে প্রতি পর্বে আমাদের সাথে একজন করে বিশেষ অতিথি থাকে এবং তার সাথে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি জসিমউদ্দিনের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি নিশ্চয়ই ভালো আছি। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, আমরা ডেফিনেটলি ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ আমেরিকার সম্পর্ক এবং বৈশ্বিক যে আমাদের যে ফরেন পলিসি সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে জানতে চাই একটা নতুন পরিস্থিতিতে আপনাকে দায়িত্বটা গ্রহণ করতে হয়েছে এবং ফরেন সেক্রেটারি মিনস দ্য টপ ডিপ্লোমেট অফ দ্য কান্ট্রি। আপনি কি এটার জন্য প্রস্তুত ছিলেন, কিংবা এই দায়িত্বটা নিয়ে এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মিট করতে কেমন লাগছে? প্রস্তুতিটা লম্বা সময় ধরে চলে একজন ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে। আমি চাকরি করছি 30 বছর ধরে। সেই হিসাবে বলতে পারেন যে হেডকোয়ার্টারে আমার চাকরি এবং বিদেশস্থ বিভিন্ন বাংলাদেশ মিশনে যে আমার চাকরি, তার প্রেক্ষিতে একটা প্রস্তুতি তো ছিলই কূটনীতিক হিসেবে। কিন্তু যে প্রেক্ষাপটে আমি এই দায়িত্বটা নিয়েছি সেই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এটা নতুন একটা প্রেক্ষাপট এবং সাধারণ যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের পূর্বসূরীরা কাজ করেছেন এবং আমি যে প্রেক্ষাপটে কাজ করছি সেই প্রেক্ষাপটে আমাদের পূর্বসূরীরা অনেকেই কাজ করেন নাই। তো সেই হিসেবে একটা পার্থক্যতা আছে। কেউই কখনো করেন নাই, যদি ভুল না বলি। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমার মনে হয় যে এরকম প্যারালাল হয়তো চিন্তা করা যায় না। তো এটা একেবারে ভিন্ন একটা প্রেক্ষাপট বলা যেতে পারে এবং এই ভিন্ন প্রেক্ষাপটের চ্যালেঞ্জগুলো আলাদা ধরনের হয়ে থাকে। তো প্রথমে যে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়েছিল হতে পারে সেটা হচ্ছে যে নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা জুলাই এবং আগস্টে বিপ্লবের পরে তারা দায়িত্বভার গ্রহণ করেছে। বিদেশিদের সাথে আমাদের আলাপচারিতায় যেই প্রশ্নগুলো থাকতে পারে এটাগুলোকে আমার প্রথম চ্যালেঞ্জ মনে হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে এই সরকার আসার প্রেক্ষাপটটা, দ্বিতীয়ত সরকার যেই সংস্কার কর্মসূচির কথা বলছেন সেটা, তৃতীয়ত কবে নির্বাচন হবে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া, একটা নির্বাচন অনুষ্ঠানের যে ব্যবস্থা করা, সেই প্রশ্নগুলো আসা। এবং আমি যখন বিদেশিদের সাথে কথা বলা শুরু করলাম তখন মনে হলো যে ব্যাপারটা অনেকটাই সহজ। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে এবং সেই হিসাবে আমাদের কূটনীতিকদের কাজ কিন্তু উনি অনেকটাই সহজ করে দিয়েছেন। যদি আমরা আমাদের আলাপচারিতায় সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট এবং সামনের সময়টাতে আমরা কি করতে চাই, সরকার কি করতে চান, এই সমস্ত কথাবার্তাগুলো তাদের সাথে আমরা শেয়ার করেছি। তো সেই চ্যালেঞ্জটা থাকলেও সেই চ্যালেঞ্জটা আমরা খুব সহজে অতিক্রম করতে পেরেছি। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছিল আমাদের দেশে সংগঠিত কিংবা সংগঠিত হয় নাই এই ধরনের বিষয় নিয়ে নানা ধরনের অপপ্রচার, যেটাকে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক নিউজ এই ক্যাটাগরিতে ফেলা যায়। তো ওই জায়গাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এবং আমাদেরকে সত্য যেটা সেটাকে উপস্থাপন করা আমাদের বিদেশি বন্ধুদের সামনে, সেটা একটা চ্যালেঞ্জ অবশ্যই ছিল। তো আমি মোটা দাগে বলবো যে চ্যালেঞ্জ দু ধরনের ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কিছু চ্যালেঞ্জ, যেটা একটু আগে উল্লেখ করলাম, আর একটা দীর্ঘকালীন যে চ্যালেঞ্জ, তার মধ্যে একটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড চ্যালেঞ্জ, সেটা সবসময়ের জন্য চ্যালেঞ্জ। মিয়ানমারের যেই ঘটনা সংঘটিত হচ্ছে এবং আমাদের দেশে যে বিরাট একটা রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের উপস্থিতি, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমি মোটামুটি মনে করব যে কিছু ইমিডিয়েট চ্যালেঞ্জ, কিছু লং টার্ম চ্যালেঞ্জ আমি, এবং এটা আপনি কন্টিনিউয়াস মিট করার চেষ্টা করছেন। এটা একটা কনস্ট্যান্ট প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস এবং আমরা বিদেশের সাথে যত বেশি এঙ্গেজ থাকি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে যত বেশি পরিমাণে এঙ্গেজড থাকি, এই বিষয়গুলো তত ভালোভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করার সুযোগ হয়। খুব সম্প্রতি আপনি পররাষ্ট্র সচিবে প্রথমে গিয়েছিলেন আমেরিকা, সে বিষয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি, কিন্তু খুব সম্প্রতি বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে এবং যেটা এক পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে হবে না। তো সেই বৈঠকের বিষয়ে আলোচনা করব, কিন্তু সবার আগে আপনার কাছে জানতে চাই যে আজকের যেটা তাজা খবর সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চিঠি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তো সেই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। নোট ভার্বাল দিয়েছেন এবং তার প্রেক্ষিতে সেখান থেকে কোনো জবাব এসছে কিনা? আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরে আজকে সকালেই আমাদের নয়াদিল্লিস্থ দূতাবাসের মাধ্যমে, কূটনৈতিক পত্রের মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা, তাকে বিচারের মুখোমুখি করার জন্য একটা কূটনৈতিক পত্র দিয়েছি
এবং সেটা যেহেতু আজকে সকালে তারা সেটা গ্রহণ করেছেন, একটু পর্যন্ত আপনাকে বলতে পারি। আচ্ছা, মানে তাহলে এটা আপনারা কি আশা করছেন? মানে আপনাদের সাথে যেহেতু সচিবের একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকের উপর বেস করে আপনারা কি মনে করছেন যে মানে দুইটা জিনিস হতে পারে, তারা একটা উত্তর দিবে কিংবা তারা উত্তর দিবে না, বাট ইজ ইউর এক্সপেকটেশন, আপনার আশাটা কি? আমার প্রত্যাশা এই মুহূর্তে না বলে এটা বলি যে আমরা যেটা আজকে তাদেরকে দিয়েছি, আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতের সচিবের সাথে যখন আপনার আলোচনা হচ্ছিল তখন কি আপনি জিজ্ঞেস করেছেন যে শেখ হাসিনা সেখানে কি স্ট্যাটাস আছে, এবং তারা যেহেতু রাজনৈতিক সকল দল মিলেই সিদ্ধান্ত নিয়েছে, ফলে তারা শেখ হাসিনাকে তারা আমন্ত্রণ জানিয়েছে কিংবা গ্রহণ করে নিয়েছে, তো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে হোয়াটস হার স্ট্যাটাস? ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমার যেদিন বৈঠক হয়, আপনার স্মরণে থাকবে তার আগের দিন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যুক্তরাজ্যে তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিয়েছিলেন। মূলত সেই বিষয়টি আমার সাথে ভারতের পররাষ্ট্র সচিবদের কথাবার্তায় স্থান পেয়েছে, এবং তখন আমি তাকে বলেছিলাম যে তিনি ভারতে বসে, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না, এই কথাটা যে তাকে কনভে করা হয়। তিনি সে কথাটা শুনেছেন, এবং আমার বিশ্বাস পরবর্তীতে তিনি হয়তো সেটা তাদের চ্যানেলে সেটা হয়তো কনভে করে থাকতে পারেন। আচ্ছা, তাকে কি প্রক্রিয়া ফেরত নিয়ে আসা হবে শেখ হাসিনাকে? আমাদের সাথে আপনি জানেন যে ভারতের একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা 2013 সালে স্বাক্ষরিত হয়েছে, এবং যেই কূটনৈতিক পত্র আমরা দিয়েছি সেই কূটনৈতিক পত্রে এই এক্সট্রাডিশন ট্রিটির একটা রেফারেন্স দেওয়া আছে। তা আমরা সেই চুক্তির আওতায় ওনাকে দেশে ফিরে আনার জন্য অনুরোধ করেছি। কিন্তু ভারতে তো তাকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কনফারেন্স করছে, অনলাইনে যোগ দিচ্ছে, তার মানে সে তো মানে কোনোভাবে সেখানে বন্দি অবস্থায় নাই, সেক্ষেত্রে কি হবে? ওয়েল, এটা তো হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ, আই মিন টু আস্ক ইউ, মানে যদি অল্টারনেটিভ যদি ভারত এটাতে এগ্রি না করে, কিংবা তার অবস্থাও তো মনে হচ্ছে না সেখানে বন্দী হিসেবে আছে। আমি কি হবে না হবে সেটা নিয়ে স্পেকুলেট করতে চাই না, কারণ আজকে সকালে মাত্র আমরা এই পত্রটা দিয়েছি, কাজে আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করব। আচ্ছা, এই বিষয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে নট এক্স্যাক্টলি অন হার, বাট ভারতের মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে ভারতের এই সরকারের প্রতি এক ধরনের অনাস্থা, কিংবা তারা মনে করছে এই সরকার তার আস্থা নিতে পারছে না। আপনার বৈঠকে কি সেই মানে আস্থার সংকটটা আপনারা কাটিয়ে উঠতে পেরেছেন, কিংবা তাদের কনসার্নগুলোকে তারা আপনাদেরকে বলেছে, একই সাথে আমাদের কনসার্নগুলোকে আপনারা তাদের সাথে শেয়ার করেছেন কিনা? আপনার যে অ্যাসাম্পশনটা সেটার সাথে আমি এগ্রি করি যে আমাদের দুদেশের মধ্যে সম্পর্কের একটা খারাপ সময় হতে যাচ্ছে, একটা সংকট যাচ্ছে, আস্থা সংকট যাচ্ছে, এবং এটা আমি ভারতের পররাষ্ট্র সচিবকে আলোচনার সময় বলেছি যে প্রথমে আমাদের এটা মেনে নেয় ভালো যে আমাদের দুদেশের মধ্যে যে সম্পর্ক সেটা মধ্যে এমন একটা পর্যায়ে আমরা যাচ্ছি সেটা দুই পক্ষের জন্য খুব একটা সুখকর নয়। তো এটা স্বীকার করে নিয়েই আমাদের দুপক্ষ আলোচনায় বসেছি। তার বাংলাদেশে আসার মধ্যে দিয়ে একটা বার্তা আছে যে তারা বাংলাদেশের সাথে বসতে চায়। আমি মনে করি বাংলাদেশের জন্য যেমন ভারতের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে ভারতের দিক থেকেও বাংলাদেশের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এটা ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাযুজ্য, এবং আমাদের সাথে নানা বিষয় যে তাদের যে সহযোগিতা নানা ক্ষেত্র, এই সমস্ত বিবেচনায় এই সম্পর্কটি দুই পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। তো কাজেই সম্পর্কটা যে জায়গাতে আটকে গেছে সেই জায়গাতে থেকে আমরা বেরোতে চাই, এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসার মধ্য দিয়ে আমরা সেই জট খোলার প্রথম ধাপটায় পা রেখেছি, এবং আমরা আশা করি দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে আমরা সামনের পথটা ইতিবাচক একটা যাত্রা হবে বলে আমার বিশ্বাস। ডেফিনেটলি ক্লোজ ডোরে আপনাদের অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এরপরে একটা খবর দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব সেনাপ্রধানের সাথে দেখা করেছেন, আমরা খবরে দেখলাম। তাদের ডিসকমফোর্টের মানে মেজর কনসার্নটা কোন জায়গায় যদি শেয়ার করা যায়, কারণ জনগণের জানা উচিত, যদি জনগণ ক্রমাগত ফেক নিউজকে প্রমোট করতে থাকে তাহলে বাংলাদেশের জন্য ভারতের ডিসকমফোর্টটা দূর করাটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আমাদের তাদের বোঝার একটা ঘাটতি তাদের দিক থেকে আছে, এবং আমাদের দিক থেকে চেষ্টা ছিল সেই বোঝার যে ঘাটতি সেটাকে কমে নিয়ে আসা, যাতে করে আমাদের আস্থার জায়গাটা আমরা ফিরে পেতে পারি। এবং ভারতের পক্ষ থেকে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি যে আচরণ সে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমাদের কিন্তু সংখ্যালঘুদের উপরে যে আজকে মানে এমন কিছু ঘটছে এমন না, 10 বছর আগেও ঘটেছে, তখন তো তাদের কোনো কনসার্ন আমরা দেখি নাই।
মানে আপনারা এই পয়েন্টগুলো কি রেজ করেছেন কিনা আলোচনায়? আমরা যে পয়েন্টটা রেজ করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে সত্যিকার কি হচ্ছে, এবং আমরা এটা বলেছি যে সংখ্যালঘুদের প্রতি আমাদের যে আচরণ সেটা সরকার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ, হুইচ ইজ যে তাদেরকে যার যার ধর্ম তাকে চর্চা করতে দেওয়া, এবং এটা আমাদের একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যের প্রতি, সেই সংস্কৃতির প্রতি যারা অবগত সবাই জানেন যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং সেটা সব ধর্মাবলম্বী তাদের নিজ নিজ ধর্ম চর্চা করতে পারে। আমরা যেটা তাদেরকে আরও বলেছি যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক নিউজ হচ্ছে, এইটা কমানোর জন্য আমাদের দিক থেকে আমাদের সিভিল সোসাইটি, আমাদের লয়াররা, আমাদের জার্নালিস্ট, আমাদের একাডেমিশিয়ানরা তারা আমাদের কাছে রিচ আউট করার চেষ্টা করেছেন, এবং সরকারিভাবে আমরা তাদেরকে রিচ আউট করার চেষ্টা করেছি। কাজেই এই সম্পর্কে যে অতিপ্রচার আছে, অপপ্রচার আছে, সেটা বন্ধ হওয়া উচিত, এবং তাহলে আমাদের দুই দেশের মধ্যে আস্তে জায়গাটা ফিরে আসতে পারে। একই সাথে আমরা এটা বলেছি যে বাংলাদেশ একটা খোলা বইয়ের মতো, ইটস এন ওপেন বুক। কাজে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, ভারত সহ যে কোনো জায়গা থেকে যে কেউ এসে দেখতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ কীরকম হচ্ছে। এই বিষয়টা আমাদের আলোচনার স্থান পেয়েছে। আচ্ছা, একটা হাইপোথিসিস সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে এরকম যে যেহেতু ডক্টর ইউনূসের মানে স্ট্যাচারটা অনেক হাই, অনেকেই সাউথ এশিয়াতে চ্যালেঞ্জ ফিল করছে যে সাউথ এশিয়াতে তার রোল কিংবা ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে। আপনার সাথে কি ভারতের সাথে আলোচনায় কখনো এই ধরনের কিছু মনে হয়েছে যে দে ফিল চ্যালেঞ্জ বিকজ অফ দ্য নিউ লিডারশিপ ইন বাংলাদেশ? প্রফেসর মোহাম্মদ ইউনূস পৃথিবীর, ভারত সহ পৃথিবীর অনেক দেশে একজন শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, এবং বাংলাদেশে এরকম একজন নেতৃত্ব এরকম সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েছেন। যে কোনো যুক্তিশীল মানুষ সেটাকে একটা ইতিবাচক ডেভেলপমেন্ট হিসেবে দেখবেন বলে আমার ধারণা। আমার ব্যক্তিগত আলাপে মনে হয় না যে এই ধরনের কোনো চ্যালেঞ্জ কেউ ফিল করছে। আর তার ক্যান্টনমেন্টের সফর নিয়ে, মানে যে আওয়ারে তিনি গিয়েছেন, সেটা নিয়ে কি আপনারা জানতেন কিংবা কিছু বলেছে আগে থেকে? আমাদের সাথে যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা মূলত পররাষ্ট্র দপ্তরের মধ্যে কথাবার্তা, এবং সেনাপ্রধানের সাথে যে কথাবার্তা, সেটা আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্কে কথাবার্তা হয়েছে। আমরা কথা বলছিলাম ভারত নিয়ে। এই বিষয়ে একটা প্রশ্ন একেবারে না করলেই না। জনমনে কিন্তু একটা অসম্ভব ভারতের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে, সেটা ভারতীয় গণমাধ্যমের আচরণের কারণে হোক, তাদের সরকারের কারণে হোক। এমনকি অনেকে মনে করছে শেখ হাসিনা পালিয়ে গিয়েও ভারতকে বাংলাদেশের জনগণ বিরোধী তৈরি করছে। আপনারা কি এই বার্তাটা জনগণের পক্ষ থেকে যখন ভারতীয় পররাষ্ট্র সচিব এসেছিলেন তাকে দিয়েছেন কিনা? আমার দিক থেকে আমি যে কথাগুলো বলেছি সেটা আপনাকে একটু আগে বললাম, এবং তার মধ্যে তো কিছুটা ইঙ্গিত ছিল যে আমাদের দেশে যা ঘটছে সেটাকে যথাযথভাবে ভারতের মিডিয়া উপস্থাপন করছে না। আর ভারতের পররাষ্ট্র সচিব যেহেতু নিজেই ঢাকা এসেছেন, আমার বিশ্বাস যে কোনো কূটনীতিকের মতো তিনিও বাংলাদেশের পত্রপত্রিকা পড়েছেন, এবং তার থেকে তার বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের জনগণের মনোভাব সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব। ফিরতি এফওসি কবে হতে পারে এবং আপনি যাবেন কিনা? তিনি আমাকে ফিরতি এফওসির জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এবং সেটা আমি গ্রহণ করেছি। এর দিন তারিখ আমরা কূটনৈতিক চ্যানেলে স্থির করব। আচ্ছা, আমরা এবার ভারত থেকে পশ্চিমের দিকে যাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকে বলে থাকে গেল 15 বছর অনেক বেশি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ছিল, এবং নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে আমরা দেখছি আমেরিকানদের ইনফ্লুয়েন্স অনেক বেড়ে গেছে। এটা বলার চেষ্টা করছে অনেকজন, কেউ আলোচনা করবো বলছে, কেউ সমালোচনা করছে। ইভেন আমরা ট্রেজারি আন্ডার সেক্রেটারি সফরও দেখেছি, যেটা বাংলাদেশে খুবই রেয়ার। মানে রেগুলার ইউএসটিআর কিংবা স্টেট ডিপার্টমেন্টের লোকজন আসে, ট্রেজারির লোকজন একেবারে আসে না। তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। তো এই যে ভারতমুখী পররাষ্ট্রনীতি থেকে আমেরিকামুখী পররাষ্ট্রনীতি অনেকে বলছে, এই সমালোচনাটার জবাবে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে প্রতিটা দেশের পররাষ্ট্রনীতি তার ভিত্তিতে কিছু মূলনীতি থাকে। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মূলনীতিগুলোর দিকে জোর দিচ্ছি। তার মধ্যে ফেয়ারনেস, তার মধ্যে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বেনিফিটস, এই কথাগুলো উঠে আসছে। সোভারেন ইকুয়ালিটি, কার্যত হয়তো সবসময় সোভারেন ইকুয়ালিটি বা সোভারেনিটির ভিত্তিতে সব দেশ সমান গুরুত্ব বহন করে না, কিন্তু আমরা এই কথাগুলো এখন আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসছি, এবং আমরা প্রতিটা দেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এঙ্গেজড হতে চাই। 1, 2, আমরা মিউচুয়াল বেনিফিটসটা এনশিওর করতে চাই। শুধুমাত্র একটি দেশের জন্য সেটা লাভ বহন করে নিয়ে আসবে, কিন্তু বাংলাদেশে কোনো লাভ হবে না, এটা যাতে না হয়। দ্বিতীয় দিক সেটা হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে পররাষ্ট্র
নীতি নিয়ে সমন্বয়হীনতা কাজ করে বিভিন্ন মন্ত্রণালয় ডিপার্টমেন্টের মধ্যে। আমরা চেষ্টা করছি এই নীতিভিত্তিক এবং সমন্বয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতিকে বিন্যস্ত করতে, এবং সেটা হলে পরে আমরা শুধুমাত্র বাংলাদেশের লাভকে মাথায় রেখে বিভিন্ন দেশের সাথে এঙ্গেজ হতে পারবো। আমার মনে হয় না যে বাংলাদেশ কোন একটা বিশেষ দেশের মুখাপেক্ষী, কোন একটা বিশেষ দেশের দিকে ঝুঁকে গেছে। প্রতিটা দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা আলাদা, প্রতিটা ডায়নামিক আলাদা। ভারতের সাথে আমি 4000 কিলোমিটার লম্বা Right. যে সীমান্ত সেটা শেয়ার করি, চীনের সাথে সেটা নেই। কিন্তু চীন হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আমাদের বড় উন্নয়ন অংশীদার। আবার যুক্তরাষ্ট্রের সাথে আমার একটা বহুমাত্রিক সম্পর্ক, সেটা যেমন তারা আমাদের রপ্তানির একটা বড় বাজার, সেটা ছাড়া বহু ধরনের আলাপ আলোচনার বিষয় তাদের সাথে আছে। কাজে একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ককে তুলনা করা সম্ভব না, এবং সেই দিক থেকে আমি বলবো যে আমরা স্বাধীনভাবে নির্বাচন করি যে কোন দেশের সাথে আমাদের সম্পর্ক কীরকম হবে। কূটনীতিতে একটা দর কষাকষির বিষয় থাকে এবং অন্য দেশের দিক থেকে বিভিন্ন ডিমান্ড থাকে। একটা ছোট উদাহরণ দিয়ে যদি বোঝাই, যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাজারে আরও অবাধ প্রবেশের কথা চিন্তা করি, তখন তাদের দিক থেকে লেবার রাইটস নিয়ে কিছু ইস্যুস থাকে। তো এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ তার স্বার্থের দিকটাকে জলাঞ্জলি দেয় না বা জলাঞ্জলি দেবে না। আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা বেশ জোরালোভাবে এই নীতি জায়গাটাতে পৌঁছাতে পেরেছি। অনেকে সমালোচনা করে এটাও বলছেন যে বাংলাদেশি গণ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। আপনি এটা কিভাবে দেখেন? অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আছে, অনেক ধরনের থিওরি আছে, আমি স্পেকুলেট করতে চাই না। রাইট। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সাথে আমি শুধু এটা যোগ করতে চাই যে বাংলাদেশে জুলাই আগস্টে যেই বিপ্লবটা হয়েছে সেটা প্রাথমিকভাবে ছাত্র, পরবর্তীতে জনতার মিশ্রণে একটা বড় ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে হয়েছে। আমি ছাত্র এবং জনতাকে পুরোপুরি কৃতিত্ব দিতে চাই। রাইট, আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত, যদিও প্রশ্নকর্তা হিসেবে আপনার সাথে একমত হওয়ার কোনো টেলিভিশন শোতে আসলে ওইভাবে সুযোগ নাই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। তার একটা বড় জায়গা আপনি বললেন যে লেবার রাইটস। তারা বলছিল যে লেবার ল রিফর্ম, যেটা আইএলওর সাথে আমাদের একটা প্ল্যানের অংশ, পার্লামেন্ট যেহেতু নাই, লেবার ল রিফর্ম করে সংসদে পাশ করানোটা একটা বড় বিষয় এবং 26-এর মধ্যে করতে হবে। এই মেকানিজমটা কি হচ্ছে তাহলে? আমাদের সাথে যুক্তরাষ্ট্রের এই বিষয়ে আলাদা কথাবার্তা হয়, এবং একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মিলে একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে 3+5+1 এই একটা প্ল্যাটফর্ম আমরা কথাবার্তা বলি। আমি বর্তমানে কিছু সেটা নিয়ে আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে যে আমি সম্প্রতি 3+5+1 এই প্ল্যাটফর্মের অংশ হিসাবে আমি একটা আলোচনা অংশগ্রহণ করেছিলাম, এবং সেখানে আমরা এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে টাইম লাইনটা, যে আমরা লেবার লকে রিফর্ম করে কবে নাগাদ সেটাকে আমরা একটা পূর্ণ অবস্থায় নিয়ে যেতে চাই, এবং এই মুহূর্তে যে ড্রাফটটা হচ্ছে সেই ড্রাফটটা আমরা কবে নাগাদ তাদের সাথে শেয়ার করব, এই ধরনের আলোচনা এই মুহূর্তে হচ্ছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথেও কয়েকদিনে আপনি হয়তো জানেন যে লেবার ডিপার্টমেন্ট সহ ব্যবসায়ীদের একটা গ্রুপ এখানে এসেছিলেন, তাদের সাথে আমাদের যেই কথাবার্তা হয়েছে সেখানে মূলত আমরা লেবার রিফর্ম নিয়ে, লেবার ল রিফর্ম নিয়ে এবং লেবার সেক্টরের বিভিন্ন ধরনের রিফর্ম নিয়ে যে সমস্ত কাজ বাংলাদেশ করছে সেটার উপরে জোর দিয়েছি। সামনের দিকটা বলে দেবে সামনে কি। তারা কি স্যাটিসফাই? তারা বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে তাতে খুব সন্তোষ প্রকাশ করেছে। তাদের একটা বড় জায়গা হচ্ছে শ্রমিকের উপর অনেক বেশি টর্চার করা হয়। টর্চার ইন এ সেন্স তাদেরকে ইউনিয়নের জায়গায় খুব বেশি ফ্যাসিলিটি দেওয়া হয় না। সেই জায়গাটা আবার মালিকের একটা ব্যাখ্যা আছে এবং শ্রম মন্ত্রণালয়ের একটা ব্যাখ্যা আছে, কিন্তু ফরেন মিনিস্ট্রি তিনটাকে কোঅর্ডিনেট করতে গিয়ে হিমশিম খায় না। এটা একটা কোঅর্ডিনেশনের বিষয়। আমরা লেবার মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি এবং অন্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে কথাবার্তা বলে সবার কনসার্নটা অ্যাড্রেস করার চেষ্টা করি। আচ্ছা, সামনে জানুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে নতুন প্রেসিডেন্ট ইউএসএতে শপথ গ্রহণ করবেন। নতুন প্রেসিডেন্ট আসলে নাকি বাংলাদেশে অনেক কিছু হয়ে যাবে, বাংলাদেশকে অনেক চাপে ফেলবে, এই ধরনের এক ধরনের হাস্যকর মন্তব্য আছে। সেটা যাই হোক না কেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, কারণ সে সিনেটে এবং হাউসে মানে একচাটিয়া রিপাবলিকানদের দাপট নিয়ে সে ক্ষমতা আসতেছে, যেটা কখনো আগে আমেরিকার নির্বাচন এরকম দেখা যায় নাই। সব লাল, কোনো কিছুই নীল না, সবই লাল। তো সেই রকম একটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করা হয়তো আপনাদের জন্য নতুন চ্যালেঞ্জ হবে, কিন্তু যেগুলো ধারাবাহিকভাবে চলছে সেগুলো তো চলবে। আপনারা কি কোনো প্রস্তুতি নিয়েছেন কিংবা ভাবছেন কিছু?
যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্ক, এটাকে আমি বহুমাত্রিক একটা সম্পর্ক বলে আখ্যায়িত করতে চাই, এবং এই বহুমাত্রিক সম্পর্ক আমাদের দুই পক্ষের জন্যই লাভজনক। দ্বিতীয় তো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকি, এবং এই সম্পর্কটা অত্যন্ত ডিপ, অত্যন্ত গভীর সম্পর্ক। তো কাজেই যুক্তরাষ্ট্রের ক্ষমতার পট পরিবর্তনের ফলে এই সম্পর্কের কোনো ধরনের ভাটা পড়বে বা এটা ভিন্নভাবে দেখাবে, এটা আমার মনে হয় না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ভিন্ন একটা অ্যাপ্রোচ নিয়ে থাকতে পারে, কিন্তু তাদের জাতির স্বার্থে আমার মনে হয় এই সম্পর্ককে তারা গুরুত্ব দেবে। আচ্ছা, আমরা গেল বছর যেটা একটা জিনিস 2 বছর খুব স্পষ্টভাবে দেখেছি, ইউক্রেন ওয়ার পৃথিবীকে নতুনভাবে ডিভাইড করেছে। মানে আপনাকে কারোর সাথে স্পষ্টতই দৃশ্যমান থাকতে হবে। অনেক সময় অনেক ইস্যুতে বাংলাদেশের মতো ছোট দেশগুলো নীরবে কূটনীতিক ভূমিকা পালন করে গেছে কিংবা সাথে থেকে গেছে, কিন্তু ইউক্রেন ওয়ারের সময় আমরা দেখলাম যে হয় আমরা রাশিয়ার সাথে, না হয় আমরা পশ্চিমাদের সাথে থাকতে হবে। আপনি কি মনে করছেন, আপনি যেহেতু চীনে একটা সময় বড় কাটিয়েছেন এবং আপনার এই জোন সম্পর্কে খুব ভালো ধারণা আছে, তাইওয়ান ইস্যুটা এরকম একটা কিছু হতে পারে আজ থেকে 5 বছর পরে, কিংবা কি মনে হয়? ওই এলাকাটা নিয়ে নিশ্চয়ই অনেকের উদ্বেগ আছে। সাধারণভাবে সেই উদ্বেগটা সারা পৃথিবীর মানুষের মতো আমাদেরও আছে। তা আমরা চাই যে ওই অঞ্চল ঘিরে কোনো ধরনের উত্তেজনা যাতে সৃষ্টি না হয়। কিন্তু তাইওয়ান ইস্যুতে আপনি আমাদের অবস্থান জানেন যে আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি, সেটাকে আমি এখনও এটির সাক্ষাৎকারে জোর দিয়ে বলতে চাই। কিন্তু আমাদের সাথে চীনের যেমন ভালো সম্পর্ক, তেমনিভাবে যে সমস্ত দেশ চীনের সাথে অত ভালো সম্পর্ক নেই, তাদের সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। এবং এই সম্পর্ক ভালো রাখা শুধুমাত্র একটা নীতির প্রশ্ন নয়, এটা জাতির স্বার্থের প্রশ্ন। আমরা চাই সেই জায়গাটাতে শান্তি থাকুক, এবং শান্তি থাকলেই চীনের সাথে আমাদের যে সম্পর্ক কিংবা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেই সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা স্মুথলি সেই সম্পর্কটা রাখতে পারবো। তো কাজে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চাই যে ওই অঞ্চল ঘিরে কিংবা কোনো অঞ্চল ঘিরে যাতে এই ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়। রাইট। আমরা যেহেতু ওদিকে যাচ্ছি, আমরা এবার আরেকটু চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলি। আমরা দেখলাম নতুন সরকার আসার পরে যেই দেশগুলো দ্রুত সামনে এগিয়ে এলো বন্ধু হিসেবে, তার মধ্যে চীন অন্যতম। যদিও তার কদিন আগেই আইডিওলজি অফ হাসিনাইজম ইত্যাদি ইত্যাদি প্রোগ্রাম করেছে, সেটা সমস্যা না। তাদের সাথে আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল, এবং আপনি সেখানে ছিলেন। আপনার কাছে আমার যেটা জানার বিষয় যে চীন গত 20-25 বছর এক ধরনের অর্থনৈতিক প্রভাব বলয় তৈরি করেছে বিশ্বজুড়ে। পলিটিক্যালি তারা এখন কিছুটা মুভ করছে। এই মুভমেন্টটা কেমন, এবং সেই মুভমেন্টের সাথে বাংলাদেশের যে স্বার্থ সেটা কি অ্যালাইন করে কিনা? প্রশ্নটাকে আর একটু শার্প করবেন। আচ্ছা, মানে চীনের প্রতিটা দেশেই আগে ইকোনমিক ইনফ্লুয়েন্সের কথা আমরা দেখেছি, এখন তাদের পলিটিক্যাল এক ধরনের ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে। সেই জায়গাটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অ্যালাইন করে কিনা, আর যদি অ্যালাইন না করে তাহলে সেটা মানে আপনি প্রথমত পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কীভাবে দেখছেন, আপনি যেহেতু সেখানে ছিলেন? ওয়েল, চীনের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি চীনের জাতীয় স্বার্থকে প্রমোট করার জন্যে, এবং চীন একটা উদীয়মান দেশ এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, এবং সারা বিশ্ব জুড়ে তাদের স্বার্থের বিষয়াদি আছে। আমাদের সাথে চীনের যে এঙ্গেজমেন্টটা, সেই এঙ্গেজমেন্টটা আমাদের জাতীয় স্বার্থের দিক থেকে, এবং আমি চীনের সাথে যে সম্পর্কটাকে দেখি দ্বিপাক্ষিক দিক থেকে, সেটি হচ্ছে চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, এবং চীনের সাথে পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা, সেটাও ক্রমান্বয়ে বাড়ছে। আমি কোনো ধরনের চীনের এই যে উত্থান, সেটা কোনো চাপ এখানে বসে অনুভব করছি না। আচ্ছা, ইন্টারেস্টিং। এখন চীন আমাদের সাথে বড় ধরনের ডিফেন্স ইকুইপমেন্টস সেলিংয়ে যেতে চায়, বাংলাদেশ কি সেটা বিবেচনা করবে কিনা, যেহেতু নতুন সরকার আসছে? আপনি জানেন যে ডিফেন্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা অ্যাজ দে সে যে আমরা আমাদের উই ডোন্ট ওয়ান্ট টু পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। তো চীনের সাথে যেমন ডিফেন্স রিলেশনশিপ থাকবে, তেমনি পৃথিবীর অনেক দেশের সাথে আমরা আমাদের এই ডিফেন্স রিলেশনশিপটা রাখতে চাই, এবং সেটা আপনি দেখেছেন যে সেটা ক্রমান্বয়ে বিভিন্ন দেশের সাথে আমাদের যেই যোগাযোগ ডিফেন্স সেক্টরে, তার একটা বহিঃপ্রকাশ। আমরা ভারত নিয়ে কথা বলেছি, চীন নিয়ে কথা বলেছি, আমেরিকা নিয়ে কথা বলছি, যে ইউরোপীয় ইউনিয়নের দিকে যাই, তাদের সাথে আমরা ট্যালেন্ট পার্টনারশিপও করছি। ট্যালেন্ট পার্টনারশিপের যে 3 থেকে 5,000 লোক তাদের নেওয়া কথা, এটা কবে থেকে শুরু হবে? ট্যালেন্ট পার্টনারশিপের কয়েকদিন আগে আপনি হয়তো জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইইউ এবং আইএলও
আমরা সবাই মিলে তাদের যে প্রথম এই যে পাইলটিং বা পাইলট প্রজেক্ট সেটার একটু উদ্বোধন করেছি। আমি আশা করি যে এটা সফল হবে এবং এটা সফল হলে পরে আশা করি প্রথম ব্যাচটা খুব শিগগিরই যাবে এবং এটা যদি সফল হয় তাহলে আমরা এটাকে স্কেল আপ করতে পারবো, এটাকে আমরা আরো হয়তো রেপ্লিকেট করতে পারবো। এবং তখন ইলিগাল মাইগ্রেশনও কমে আসবে। আমরা যেটা উপরে খুব জোর দিচ্ছি যে আমরা রেগুলার মাইগ্রেশন চাই, ডিগনিফাইড মাইগ্রেশন চাই, সেই জায়গাটাতে আমরা যেতে পারবো এবং ইট উইল বি এ ভেরি বিগ স্টেপ ফরওয়ার্ড। আমরা এবার আস্তে আস্তে এদিকে আবার ফেরত আসি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা থাইল্যান্ডে গিয়েছিলেন, সেখানে একটা আলোচনা হয়েছে, নতুন করে রোহিঙ্গাও এসছে। এটা শেষ কোথায়, এই প্রশ্নটা আপনাকে করলে হয়তো আপনি কঠিন ফিল করতে পারেন, কিন্তু তারপর আমি আপনাকে করতে চাই যেটা শেষ কোথায় আসলে। শেষ কোথায় সেটা খুব স্পষ্ট না, তবে আশা করি শেষটা ভালো। এবং আমাদের কাছে ভালোর মানে হচ্ছে 1.2 মিলিয়ন বাস্তু থেকে উৎখাত যেই জনগোষ্ঠী যারা রোহিঙ্গা নামে পরিচিত, তারা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে, যেটাকে আমরা বলি ডিগনিটি এবং সাস্টেনেবল যাতে হয়, অর্থাৎ তারা যাতে গিয়ে আবার ফেরত না আসে। এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি 2017 সালে সবচেয়ে বড় এক্সোডাসটা হওয়ার পরে, এবং তারপরে আমরা কূটনীতির যতগুলো টুল আছে সবগুলো কিন্তু চেষ্টা করেছি। সেটা দ্বিপাক্ষিকভাবেই আমরা মিয়ানমারের সাথে আলোচনা করেছি এবং এরপরে চীনের সাথে আমরা ট্রাইপার্টাইট একটা মেকানিজম, যেখানে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ মিলে চেষ্টা করেছে যে যারা ফিরে যেতে ইচ্ছুক তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনি জানেন যে গত বছর সেপ্টেম্বরে প্রথম একটি ব্যাচ যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা নানা কারণে সম্ভব হয়নি। আমরা আসিয়ানের শরণাপন্ন হয়েছিলাম যাতে আসিয়ান আমাদেরকে এই বিষয়টাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জাতিসংঘে আপনি জানেন যে সবসময় বিষয়টা উত্থাপিত হয়। তো কূটনীতিতে যতগুলো টুল আছে সবগুলো আমরা চেষ্টা করেছি এবং সেটা এখন পর্যন্ত খুব বেশি ফল দেয় না। এর সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে মিয়ানমারের বর্তমানে যে পরিস্থিতি, যে যুদ্ধ চলছে, সেই পরিস্থিতি পুরো প্রক্রিয়াটাকে আরও জটিল করেছে এবং তার ফলে আমাদের এখানে যেটাকে বলে যে আরও ফ্রেশ কিছু অ্যারাইভাল হয়েছে। সেটা প্রায় 60,000 থেকে 80,000 হয়ে গেছে। এই সংখ্যার নানা ধরনের সংখ্যা শুনতে পাই, কেউ বলে 60,000, কেউ বলে 80,000। তো এখন আমরা যে জায়গাটাতে যেতে চাই সেটা হচ্ছে যে এইটার সমাধান কি করে করা যায়। ইমিডিয়েটলি যেটা হতে পারে সেটা হচ্ছে একটা বড় ধরনের কনফারেন্স, যেটা আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তৃতাটি সেটা বলেছেন। তিনি বলেছেন যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স কনভেন করার জন্যে, যাতে করে আমরা রোহিঙ্গার সমাধানের একটা ইনোভেটিভ পথ খুঁজে পেতে পারি। 2-3 সপ্তাহ আগে তিনি আবার জাতিসংঘের মহাসচিবকে এই বিষয়ে লিখেছেন, তাকে মনে করিয়ে দিয়েছেন এবং এর মধ্যে আপনারা জানেন যে সরকার হাই রিপ্রেজেন্টেটিভও নিয়োগ অ্যাপয়েন্ট করেছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে সমস্যাটাকে আন্তর্জাতিক মনোযোগে রাখা যায়, একই সাথে একটা সমস্যাতেও একটা সমাধান বের করা যায়। আলো দেখতে পাই কিনা, আলো দেখার ব্যাপারে আমি আশাবাদী হতে চাই। আমি আপনার সাথে আশাবাদী হতে চাই। আমরা অনুষ্ঠান শেষ করবো, কিন্তু তার আগে একেবারে ফরেন মিনিস্ট্রির ভিতরকার কিছু বিষয় আছে। যেমন অনেকেই বলার চেষ্টা করছে তারা গেল 15 বছরে বৈষম্যের শিকার হয়েছে। এখন ফরেন মিনিস্ট্রিতে কেউ বৈষম্যের শিকার হতে পারে সেটা আমার ধারণায় ছিল না। সবাই বিদেশে পোস্টিং পায়, ভালো পোস্টিং পায়, তারপরও নানান ধরনের অভিযোগ আছে। সেই অভিযোগগুলোকে আপনারা অ্যাড্রেস করছেন কিনা? বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভেতরেই, এবং সেই জন্যে বাংলাদেশের ভেতরে যে বৈষম্যের বিষয় আছে সেটা থেকে আমরা আলাদা কিছু না। আমি যেভাবে জিনিসটা দেখি, সেই দেখার দিক থেকেই কিছু কিছু বৈষম্য আমি দূর করার চেষ্টা করছি। তার মধ্যে আছে যে পোস্টিংস, বিদেশে পদায়ন, সেটাকে স্ট্রিমলাইন করা। এখন আমরা হেডকোয়ার্টার থেকে যাদেরকে পোস্টিং দিচ্ছি তাদেরকে যে জায়গায় তারা এখন যাচ্ছে তার পরবর্তী জায়গায় দ্বিতীয় যে পোস্টিংয়ে তারা যাবে সেই জায়গাটা আমি উল্লেখ করে দিচ্ছি, যাতে করে একটা প্রেডিক্টেবিলিটি থাকে। আর দ্বিতীয়ত আমাদের নিজেদের কিছু দাবি দেওয়া, যেটা কূটনীতিক হিসাবে এবং পররাষ্ট্রনীতিকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য জরুরি। যেমন আমাদের বৈদেশিক ভাতা, আপ্যায়ন ভাতা, এই সমস্ত বিষয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আশা করি এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, ইতিবাচক ফল আসে, তাহলে বৈষম্যের বোধ বেশি থাকবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করে
তারা দেশের জন্য কাজ করে, তার দেশের সন্তান। Right. এবং জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছে, যার জন্য প্রাণ দিয়েছে, যেই একটা স্বপ্নময় দেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, সেই স্বপ্নের সাথে আমরা একাত্ম। এবং তাদের যে স্বপ্ন সেই বাস্তবায়ন করার একটা টুল হচ্ছে ফরেন পলিসি, এবং ডিপ্লোমেসি ইজ এ টুল অফ দ্যাট। সেটার স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা টুল, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের এই বৈষম্য যে বোধ, সেটা দূর করা জরুরি। রাইট, আমি শেষ করব। আর জাতিসংঘ আমাদের সবচেয়ে বড় অংশীদার, সেটা নিয়ে সম্প্রতি আমরা দেখলাম ফলকার তারক বাংলাদেশে এসেছিলেন খুব সম্প্রতি। ওনারা বাংলাদেশে একটা অফিস করতে চায়। জাতিসংঘের বাংলাদেশে অফিস, মানে হিউম্যান রাইটসের অফিস করাটা কেন জরুরি, কেন জরুরি না? জাতিসংঘ মনে করছে তারা করতে পারলে ভালো, আপনারা মনে করছেন যে খুব বেশি কি প্রয়োজন আছে কিনা? সাধারণ মানুষের জন্য যারা জানতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? না, মানবাধিকার প্রশ্নে আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থান সেটা অত্যন্ত স্পষ্ট। এর আগে মানবাধিকার প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের অধিকার যথাযথভাবে রক্ষিত হয় নাই, নানা ধরনের অপরাধ এখানে সংঘটিত হয়েছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার, তাদের এই বিষয়ে যে অঙ্গীকার সেটা একেবারে স্পষ্ট। তো কাজেই জাতিসংঘের সাথে আমাদের যে অবস্থান, ধারণাগত অবস্থান, সেটা কোনো পার্থক্য নাই। আর অফিস করানোর যেটা বললেন, ওটা নিয়ে এখন কাজ চলমান আছে। বাংলাদেশ কি এগ্রিড? যেটা বললাম, কাজ চলমান আছে, এবং এটা হয়তো সিদ্ধান্ত আমরা খুব শিগগির, আমরা ইন প্রিন্সিপাল এটা তাদের অবস্থানের চেয়ে আমরা অবস্থান খুব বেশি দূরে নয়। আচ্ছা, এফএস হিসাবে আপনার নেক্সট ট্রিপটা কোথায় হচ্ছে এবং সেখানে আপনি কি ফোকাস করছেন? আমি যদি একটু একেবারে ছোট্ট করে জিজ্ঞেস করি, না এটি প্রশ্নটা না, আফ্রিকার সাথে আমাদের একেবারেই দূরত্ব রয়েছে। আমরা লাস্ট গভর্নমেন্টের সময় দেখেছি যে আফ্রিকার একটা আইওএমের একটা পজিশনে বাংলাদেশ ইলেকশন করতে গিয়ে একদম ভরাডুবি হয়েছে, এবং সেটা আফ্রিকার কারণে। এই যে আফ্রিকার সাথে বাংলাদেশের দূরত্ব, এটা কাটাতে আপনারা কি উদ্যোগ নেবেন? আফ্রিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং পৃথিবীর বহু দেশ এখন আফ্রিকার দিকে নজর দিচ্ছে। এটা শুধুমাত্র চীন নয়, কারণ চীনের কথা বারবারই আলোচনাতে আসে যখন আমরা আফ্রিকার কথা বলি। পৃথিবীর বিভিন্ন দেশ এখন আফ্রিকার দিকে নজর দিচ্ছে, এবং আপনি যদি আফ্রিকার দিকে তাকান, সম্ভাবনা অপার। আমি এখানে আসার পরে ঢাকাস্থ যে সমস্ত আফ্রিকান অ্যাম্বাসেডার কিংবা যারা অন্য দেশ থেকে বেসড এখানে কনকারেন্টলি দেখেন, সমবর্তী দায়িত্ব হিসেবে দেখেন, তাদের সাথে আমার ইন্টারাকশনে আমরা সহযোগিতার নানা ক্ষেত্র চিহ্নিত করছি এবং সেটা ফলো আপ করার চেষ্টা করছি। আরেকটা কাজ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে করছি, আমরা একটা আফ্রিকা পেপার বা আফ্রিকা পলিসি তৈরি করার উদ্যোগ নিয়েছি, এবং সেটা করলে আমরা আফ্রিকার সাথে আমাদের সহযোগিতার যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারবো, এবং সেই জন্য এবং তার প্রেক্ষিতে সেটা যদি পাই, তখন আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা গ্রহণ করতে পারবো। কিন্তু আফ্রিকা আমাদের নজরে খুব জোরালোভাবে আছে। উইথ দ্যাট গ্রেট হোপ আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। অনেক আলোচনা হলো, অনেক কিছু রয়ে গেল, কারণ আপনাকে আমি রেগুলারলি পাবো না, আর অনেক প্রশ্ন আছে, হয়তো বা নেক্সট কোনো পর্বে আপনি সেগুলোর উত্তর দিবেন। আপনি আমাকে পররাষ্ট্র দপ্তরে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা শেষ করতে চাই এই হোপের সাথে, বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি এগিয়ে যাবে এবং মানুষের সম্মানে, মানুষের সাথে, মানুষের ভালোবাসায় কাজ করবে। দেখা হবে মুখোমুখির অন্য কোনো পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।